আওয়াজ তুলতে হবে। তাহলে আপনাকে লড়াই কি করতে হবে? আপনাকে লড়াই করতে হবে অন্যায়ের বিরুদ্ধে। আপনার লড়াইটা চলবে, বাইরের মাইকটা অফ করে দাও। আপনার লড়াইটা চলবে ক্ষুধার্তর মুখে ভাত তুলে দেওয়ার জন্য। তো আমাকে একজন প্রশ্ন করেছিল, আমাকে একদিন প্রশ্ন করে একজন মাওলানা সাহেব যে ভাইজান আপনি রাজনীতিতে নেমে গেলেন, মানে পরে কিছু বলতে চাইছিল। আমি বললাম ঠিক আছে, আমি আপনার উত্তরটা দিয়ে দিচ্ছি, আর কোশ্চেন করতে হবে না। মিসকাতুল মাসাবি হাদিস শরীফে আরো হাদিস শরীফে আছে বাবু তোয়াম খাদ্য পর্ব, ওখানে একদা সাহাবী হুজুররা প্রশ্ন করছেন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? সাধারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন ইসলামের মধ্যে অন্যতম যে ভালো কাজের মধ্যে, উত্তম কাজের মধ্যে একটা অন্যতম উত্তম কাজ হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য দাও। আমি সেই আদর্শে আদর্শিত, আমার শিক্ষক, আমার গুরু, আমার আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে যে বাণী বলে গিয়েছিল, তিনি সম্প্রীতির বার্তা দিয়ে গিয়েছিলেন, ঐক্যের বার্তা দিয়েছিলেন। সেই সময়েও আরবের ভূমিতে হিন্দু আপনার মুসলিম নন মুসলিম ছিল, কিন্তু একবারের জন্য তিনি বলেননি আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। সেই সময়ে আজ থেকে ১৫০০ বছর আগে ইসলামের সর্বোত্তম কাজগুলির মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উত্তম কাজ হলো ক্ষুধার্তকে খাদ্য দাও। একবারের জন্য বলেনি যে মুসলিম ক্ষুধার্তকে খাদ্য দেওয়া ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। একবারের জন্য তিনি এই শিক্ষা দেননি, তিনি শিক্ষা দিয়েছেন যে ক্ষুধার্ত তার খাদ্যের ব্যবস্থা করতে হবে। আজকে আমি রাজনীতিতে এসেছি, আমার দেশের সংবিধান এই আমাকে অধিকার দিয়েছে যে ক্ষমতায় থাকবে তার কাজ হচ্ছে ক্ষুধার্তর মুখে অন্ন তুলে দেওয়া। আমি রাজনীতিতে এসেছি তার আদর্শে আদর্শিত হয়ে। মাওলানা সাহেবকে আমি উত্তরটা দিয়েছিলাম। তারপরে মাওলানা সাহেব আমাকে আর কোনো কোশ্চেন করার অপশন আমি তাকে দিইনি। আপনি রাজনীতিতে এসেছি কেন? ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য, 4টে প্লট কেনার জন্য? যদি ওটাই হতো তাহলে আমি তো শাসক দলে এখন মিনিস্টার হয়ে যেতাম। ভাই আপনারা কি অস্বীকার করেন কি এটাকে? হ্যাঁ, মমতা ব্যানার্জির একটাই ভয়, বুঝতে পারছেন? তাহলে আমি তো হয়ে যেতে পারতাম। আমি সেখানে উপেক্ষা কেন করেছি? আমি আজ থেকে ১৫০০ বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীকে আমি মাথায় নিয়ে চলি। সাথে সাথে বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা যারা ধর্মের কাজ করেছেন, সমাজের কাজ করেছেন, তাদের বাণীগুলো আমি মাথায় নিয়ে চলি। বিভিন্ন ক্ষেত্রে সেইগুলোকে আমি প্রয়োগ করি। তো আমার লড়াইটা আজকে কি? ১০১ নম্বরে কেন থাকবে ১২৩টি দেশের মধ্যে? আমার লড়াইটা কি? যা অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা বাড়বে কেন? আফ্রিকার 2টো দেশের কান্ট্রির পরে, আফ্রিকা মহাদেশের 2টো দেশের পরে ভারতবর্ষের স্থান। এখানে এত শিশুরা অপুষ্টিতে ভোগে। আর এদিকে শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনালেও শুভেন্দু অধিকারীকে যখন প্রশ্ন করবেন যে ১২৩টা দেশের মধ্যে সমীক্ষা চালিয়ে ১০১ নম্বরে আমার দেশ কেন? ভারতবর্ষের ১০০টা মানুষ যদি রাত্রে না খেয়ে ঘুমায়, ভারতবর্ষের ১০০টা মানুষ যদি একবেলা না খেয়ে ঘুমায়, তাহলে জনসংখ্যার অনুপাতে 14টা তো মুসলিম হবে, তাহলে ৮৬টা স্বাভাবিকভাবে জনসংখ্যার অনুপাতে পার্সেন্টেজে তাহলে নন মুসলিম। এই ৮৬-র মধ্যে ৮০টা হিন্দু। কি ভুল বলছি নাকি? তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ, তোমার ৮০টা হিন্দু ভাই প্রতিদিন ভারতবর্ষে ৮০টা হিন্দু ভাই, মানে ৮০% হিন্দু ভাই ক্ষুধার্তের সূচকে যাদের পৌঁছে গিয়েছে, আর প্রতিদিন 80% হিন্দু ভাই তাহলে না খেয়ে ঘুমাচ্ছে, তার জবাব তো তোমাকেই দিতে হবে ভাই। আমি মেদিনীপুরে কদিন আগে গিয়েছিলাম, নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলে এসেছি, হিন্দু হিন্দু স্লোগান শুভেন্দু অধিকারী তুলেছে শুধুমাত্র উনার ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য, উনার ভোট ব্যাংকে বাড়ানোর জন্য। আমি বলছি সেই দিন হিন্দু হিন্দু স্লোগান, ভাই ভাই স্লোগান সার্থক হবে যেই দিন দেখবো শুভেন্দু অধিকারী নাকি পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের সামনে লিখে দেবে হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের তেল বিক্রি নাই। তখন লিখেছে? কেন লিখেনি? ওটা ব্যবসা। ওখানে হিন্দু, ওখানে সবাই সর্বজনীন, ওখানে সর্বজনীন বলে লক্ষ্মী। কি কাস্টমারকে কি বলে হিন্দু সমাজের ভাইরা মায়েরা? ও যে লক্ষ্মী সর্বজনীন। আর ভোটটা
হিন্দু হিন্দু ভয় পাই বিজেপির স্লোগান তো। এই কদিন আগে নয়ডাতে দলিত ছেলে 17 বছরের গ্যারেজে কাজ করে, অর্থের অভাবে পড়াশোনা মনে ঠিকঠাক করতে পারেনি, মোটর বাইকের গ্যারেজে কাজ করে, বেচারির জন্মদিন ছিল, জন্মদিনে কেক কেটে উদযাপন করেছে। তথাকথিত উচ্চ বর্ণের দ্বারা, তথাকথিত ব্রাহ্মণ্যবাদীদের দ্বারা ওই দলিত ছেলেটার উপরে আক্রমণ হয়ে তাকে মেরে দিল। ছেলেটির নাম অনিকেত। তাহলে হিন্দু হিন্দু ভাই ভাই, শুভেন্দু বাবু এমনি একটা প্রতিবাদের একটা দুটো টুইট করেছে, 2 কলম লিখেছে। 2014 থেকে 2019 সব থেকে বেশি দেশে দলিতদের উপরে আক্রমণ হয়েছে, 13,000 আক্রমণ হয়েছে, প্রায় 13,000 আক্রমণ হয়েছে। তো শুভেন্দু বাবুর কথা নেই? হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে, আমি আবার ফিরে আসি। তাহলে আমরা ক্ষুধার্ত, খাদ্যের ব্যবস্থা কে করবে? কে করবে খাদ্যের ব্যবস্থা? সরাসরি আপনার গালে ভাত তুলে দিতে পারে। আবার সরকার কি করতে পারে? চলে যান কেরলে। কেরলে চরম দরিদ্র সীমার নিচে বসবাস করছিল 60,000 মানুষ, সম্ভবত মেবি 60,000, নিয়ার অ্যাবাউট 60,000। তাদেরকে কিন্তু এই ভাই এই লক্ষ্মীর ভান্ডার, নারায়ণ ভান্ডার এইসব ভান্ডার দেয়নি, তাদেরকে কাজের ব্যবস্থা করে। খোঁজ নিয়ে দেখো, গবেষণা করে দেখো, তাদেরকে কোনো ভান্ডার দিয়ে মুখে খাবার তুলে দেয়নি। সরকার তাদের হাতে কাজ দিয়েছে, কাজের মাধ্যমে ইনকাম করছে, তারা দরিদ্র সীমা থেকে উপরে উঠছে। তো আপনার আমার বাংলায়, আপনার আমার দেশে যারা ক্ষুধার্ত অবস্থায় দিন যাপন করছে, তাদেরকে তো পলিসি আনতে হবে। পলিসি আনাটা কি দরকার? এত মানুষ ক্ষুধার্ত। আমি তাও বলছি আপনাদের, গত বছরে 127টি দেশের সমীক্ষা চালিয়েছিল, 107 নম্বরে ছিল। গত বছরে 127টি দেশের সমীক্ষা চালিয়ে 105-এ ছিল। আর এখন এবারে 123টি দেশের সমীক্ষা চালিয়ে 101-এ আছে। কোনো উন্নতি হচ্ছে না, অবনতি হচ্ছে। তাই আপনাদের বলবো, তাহলে আমাদেরকে আওয়াজ তুলতে হবে, আমাদের কথা বলতে হবে, আমাদের এটা নিয়ে চর্চা করতে হবে। এর পরিবর্তে আপনি আমি কি দেখছি? কাকে আটকাবো, কাকে জিতাবো, এই গল্পেতে আপনি নিজে জিতার চেষ্টা করুন না। আপনাকে জিততে হবে এবার, আর অন্য কাউকে নিয়ে ভাবলে হবে না। আপনাকে জিততে হবে, আপনার পাশের বাড়ির লোকটাকে জিতাতে হবে, আপনার পাড়ার লোকটাকে জিততে হবে, আপনার গ্রামের মানুষটাকে জিততে হবে, আপনার বিধানসভার মানুষকে জিততে হবে, আপনার জেলার মানুষকে জিততে হবে। তাহলেই আপনি রাজ্যকে জিতবেন। আর রাজ্যের মানুষ যখন জিতবে, তখন সুষ্ঠু সমাজ ব্যবস্থা করে উঠবে। স্কুলে টিচার যাবে, হসপিটালে ডক্টর থাকবে, নার্স থাকবে, ক্ষুধার সূচকে বাংলার তো কমবে, বাংলার বেকারত্বের সংখ্যা কমবে, বাংলা ইন্ডাস্ট্রি আসবে, কলকারখানা তৈরি হবে, কাজ পাবে, মানুষ যে যার আপন গতিতে চলবে। আজকে যেমন গর্ব করে কেরল বলছে যে আমাদের দরিদ্র সীমার নিচে ভারত স্বাধীনতার পর থেকে 78-79 বছর পরে একটা রাজ্য ঘোষণা দিতে পেরেছে, যেখানে তারা স্বীকার করছে বা বাস্তবিক অর্থে তারা ঘোষণা দিচ্ছে তাদের রাজ্যে চরম দরিদ্র সীমার নিচে কেউ নাই। সেটা আপনাকে মতো করা যাবে? ওরা কি কম্পিউটার? আমরা মানুষ বলে আমরা করতে পারবো না? আচ্ছা, কেরল সরকার কি কম্পিউটার? তারাও আমরাও মানুষ, তারা পারলে আমরা পারবো না কেন? সদিচ্ছার দরকার। এবার সে ব্যাপারটা হচ্ছে, আপনাদের বলি, এটা কি গাছ? বাম দিকে কলা গাছ তো নাকি? আমরা আম খাওয়া ইচ্ছা গিয়েছে, কলা গাছ লাগালে আম পাবো তো? তাহলে আমাকে আম খাওয়ার ইচ্ছা গেলে কি করতে হবে? আম গাছ লাগাতে হবে। তাহলে আমরা যদি ভুল লোককে চয়ন করি, আমাদের এই দুরবস্থা হবে। আপনাদের বলছি একটা কথা, স্কুলে শিক্ষক নয়, এটা কে দেখবে বলুন? সরকার দেখবে। সরকারের একটা স্পেশাল ডিপার্টমেন্ট করা আছে, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। তারপরে একটা মন্ত্রী আছে, সচিব আছে, মন্ত্রী আছে। সচিবকে কে কন্ট্রোল করবে? আপনার ভোটে যিনিকে পাঠিয়েছেন, মানে আপনার পাওয়ার দেখেছেন? আপনার ভোটে যাকে পাঠিয়েছেন সে সচিবকে কন্ট্রোল করবে, অর্থাৎ মিনিস্টার, এডুকেশন মিনিস্টার। যিনি এডুকেশন মিনিস্টার কার জন্য হলো, কিভাবে হলো, ওখানে পৌঁছালো কি করে? আপনি তার দলকে ভোট দিয়ে, তাকে ভোট দিয়ে তার দলকে জিতিয়েছেন, এডুকেশন মিনিস্টার তৈরি হয়েছে। হসপিটালে গেলে ডক্টর নাই, হসপিটালে গেলে ঔষধ নাই, এক্স-রে মেশিন খারাপ, এই খারাপ সেই খারাপ, বেসরকারিকরণের দিকে চলে যাচ্ছে, আপনার অসুবিধা হচ্ছে। সত্যি আমাকে খারাপ লাগছে, কিন্তু বলবো তো, ভাঙড় ছাড়া রাজ্যের মানুষের তো স্বাভাবিক হওয়াটা, তাই না? আপনি হসপিটালে ডক্টর চাইছেন, আপনি হসপিটালে গেলে সরকারি ঔষধ চাইছেন, স্বাভাবিকভাবে চাওয়াটা কোনো অনৈতিক অবৈধ ডিমান্ড না। কারণ ফান্ডামেন্টাল রাইটস বলছে আমি অসুস্থ, আমাকে সুস্থ করে তোলার দায়িত্ব কার? কার গো? নওশাদ সিদ্দিকীর?
মমতা ব্যানার্জির মানে সরকারের, যখন নওশাদ সিদ্দিকীরা সরকারে থাকবে তখন বলবেন যে নওশাদ সিদ্দিকীদের। আর যদি কোনো সময় আপনারা সুযোগ দেন, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই জেলার মানুষকে আর কলকাতার স্টার হসপিটালে যেতে হবে না, সরকারি প্রতিটা জেলায় স্টার হসপিটাল তৈরি করে দেবো। পিজি প্রতি বছরে একটা করে তৈরি হবে, প্রতি বছরে একটা করে পিজি তৈরি হবে। কোথায়? বাঁকুড়া। প্রতি বছরে একটা করে পিজি তৈরি হবে ঝাড়গ্রামে, একটা করে পিজি তৈরি হবে মুর্শিদাবাদে, মালদাতে, দিনাজপুরে, রায়গঞ্জে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, প্রতিটা জেলায় প্রতি বছরে একটা করে পিজি, এনআরএস, এসএসকেএম এর মতো হসপিটাল তৈরি করে দেওয়া হবে, যাতে করে এই জেলার মানুষকে না শহরে যেতে হবে। এটা বড় একটা র্যাকেট। শহরে যাওয়া মানে বিজনেস হবে, আপনি চা ডাল যাই খান না কেন, ভাত ডাল বিজনেস হবে, শহরও বাবুদের লাভ হবে, গ্রামের মানুষকে টেনে নিয়ে চলে যাচ্ছে। আর আমরা ঠিক তার উল্টো করব, প্রতি বছরে একটা করে কি করব, এনআরএস চিত্তরঞ্জনে আপনারা জানতো, আর জি করা জানতো, আর জি করা আপনার বাড়ির ধারে যখন হয়ে যাবে, প্রতি জেলায় একটা করে তৈরি করে দেবো, যদি সুযোগ দেন। এবার আপনারা সুযোগ কাকে দিয়েছেন? তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেসের থেকে সুযোগ পাওয়ার পরে ওরা স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছে, এমন স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছেন, হসপিটালে গেলে এক্সরে রিপোর্ট, এক্সরে নেই, এক্সরে মেশিন থাকলে টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ান থাকলে এক্সরে যে প্রিন্ট হয়ে বার হবে রিপোর্টের পেপার নাই। এটা আপনাদের দোষ, মানে জনগণের দোষ। জনগণের হাতে পাওয়ার আছে, স্বাস্থ্যমন্ত্রী কি হবে? এত পাওয়ার জনগণের হাতে পাওয়ার, পরিবহন মন্ত্রী কি হবে? জনগণের হাতে পাওয়ার, শিক্ষামন্ত্রী কি হবে? জনগণই ঠিক করে দেয়, অর্থাৎ যাকে যাদেরকে ভোট দিয়ে জিতায়। তাহলে আপনি পরিবহন ব্যবস্থা আপনার আছে দুরবস্থা কেন? আমরা এই ভাঙড় 1 নম্বর ব্লক, তো এই ভাঙড়ের ওপর দিয়ে রেল লাইনের, ঘটকপুরের রেল লাইনের ব্যাপার আছে, আপনারা জানেন ভাঙড়ের ওপর দিয়ে? হ্যাঁ, এখনো হয়নি কেন? পার্লামেন্টে গিয়ে, যদিও ভাঙড় থেকে ভোট চুরি করে গিয়েছিল, হিংসা করে গিয়েছিল, এই যে বর্তমান যিনি এমপি, তিনি ওই বারাইপুরে মেট্রো রেলের কথা বলেছেন, আমি খারাপ কথা বলবো না, চলো ঠিক আছে, তারও এটা নির্বাচনী ক্ষেত্রের মধ্যে পড়ে। কিন্তু সেই পার্লামেন্টে দাঁড়িয়ে অলরেডি যেটা ম্যাপিং হয়ে আছে, ওটা ম্যাপিং হয়নি। যে আপনার এই ঘটকপুকুরের ওপর দিয়ে রেল লাইনের ম্যাপিং হয়ে আছে, সে কথা কেন বললো না? দুটো হতে পারে, হয় তিনি জানেন না, আর না হলে ভাঙড়ের উন্নতি তিনি চান না, শুধু ভোটার হিসাবে রাখতে চান। দেখ, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না, ফিরে আসি। তাহলে আমার মৌলিক অধিকার আমি পাচ্ছি না, এটা দোষ কাদের? সরকারের তো দোষ আছেই, আমরা কিন্তু আমরা দোষ এড়িয়ে যেতে পারবো না, কারণ আমার মৌলিক অধিকারের জন্য যাদেরকে বসাচ্ছি, ভুল লোককে বসিয়েছি, ওই না মৌলিক অধিকার পাচ্ছি না। সঠিক লোককে বসালে মৌলিক অধিকারটা পেতাম। কটা বাজে? মালিক ভাই শেষ করে দিন। হ্যাঁ, কেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থাকবেন। আজকে কিন্তু আমি রাজনৈতিক কচলাকুচলিতে যাই, টু দা পয়েন্ট আপনাদের কিছু কথা বলেছি। প্রথম কথা কি? রক্তদানের কথা বলেছি। কেন? রক্তদান করলে অন্যের প্রাণ বাঁচতে পারে, তো রক্তদান করলে অন্যায় মানুষ প্রাণ বাঁচতে পারে, সম্প্রীতির বার্তা যায়, ঐক্যের বার্তা যায়, সৌহার্দ্যের পরিবেশ তৈরি হয়। আবার রক্তদান করলে, আপনার নিয়মিত রক্তদান করলে কি হবে? আপনার স্বাস্থ্য ভালো থাকবে। কে বলছে? মেডিকেল সায়েন্স বলছে। মাথায় থাকবে, ভুলবেন না তো কথা। যেখানে 30-90 দিন ছাড়া পুরুষ আর মহিলাদের জন্য কতদিন বললাম? আপনাদেরকে একটা ভালো খবর শোনায়। এখন একটা কত বাজে, মানে একটা যখন ঘড়িতে বাজে, এই এখন একটা কত বাজে? আচ্ছা, জাস্ট 1 মিনিট আগেকারের আপডেট আপনাদের দিই। 1 মিনিট আগেকারের আপডেট হচ্ছে, আমাদের এই তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মহিউদ্দিন মোল্লা, হাসান মোল্লা, রেজাউল গাজীদের স্মরণে যে রক্তদান শিবির আমরা করছি, এবং আমাদের বুথ সভাপতি ইদ্রিস শাহজির স্মরণে যে রক্তদান শিবির করছি, এই নারায়ণপুরের অঞ্চলের মানুষেরা, তারা ইতিমধ্যে 500 জন নারী পুরুষ নির্বিশেষে জাত ধর্মের ঊর্ধ্বে গিয়ে 504 জন রক্ত দিয়ে দিয়েছে। 536 জন রক্ত দিয়েছে। এটা আমাদের কাছে বড় একটা অ্যাচিভমেন্ট। আপনারা জানেন, আজকে রাজ্যের বাইরে, আমাদের ভাঙড়ের বাইরে যে কোনো জায়গায় রক্তের প্রয়োজন হলে ওরা
কাকে ফলো করে জানেন? কাদেরকে খোঁজার চেষ্টা করেন? এই আমাদের নেতৃত্বদেরকে খোঁজার চেষ্টা করে ভাঙড়ের। জানে ওরা রক্তের ব্যবস্থা করে দেবে। এই আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা যদি সেম গ্রুপ হয়তো ব্লাড ব্যাংকে নাই, একদম এমার্জেন্সি কেস, আমাদের ছেলেরা বেডে গিয়ে রক্ত দিয়ে আসে। এটাই ভাঙড়ের পরিচয় আমরা করতে চাইছি। আজকে আমি ভাঙড়ের বিধায়ক, সত্যি আমি গর্বিত যে এই ভাঙড়কে বোমগুলি পিস্তল দিয়ে চিনাতে হতো, চিনানো হতো, রাজনৈতিক কারবারিরা চেনাতো। সেই ভাঙড়ের বিধায়ককে এখন পশ্চিম বাংলার যে কোনো প্রান্তে রক্তের প্রয়োজন হলে যারা রক্ত নিয়ে কাজ করেন তাদেরকে কুর্নিশ জানাই। যারা সারা বছর এই ধরনের রক্তদান শিবির করে মানুষের রক্ত দিয়ে সহযোগিতা করে, তারা যখন সমস্যায় পড়ে আমাকে অন্তত একবার ফোন করে, ভাইজান বা বিধায়ক সাহেব চেষ্টা করুন না এই রক্তটা পাওয়া যায় নাকি। সঙ্গে সঙ্গে আমাদের অঞ্চল নেতৃত্বদেরকে আমি মেসেজটা পাঠাই, অঞ্চল নেতৃত্বরা যদি ব্লাড ব্যাংক থেকে রক্তটা কালেক্ট করে দিতে পারে ভালো, না হলে আমাদের এই নির্দেশনা আছে বেডে গিয়ে তার উপকার করে আসবে ভাঙড়ের ভোটাররা। আমার রাজ্যের সব জায়গাতেই সংগঠন চলছে, আপনারা জানেন 104 জায়গায় অলরেডি অবজারভার দিয়ে রেখেছি, আবার থার্ড ফেজ অবজারভার ঘোষণার আলোচনা চলছে। তাও জানিয়ে রাখি, আমি অন্য জায়গার পারলে লোকেদেরকে ওই বেড টু বেড গিয়ে রক্ত দেওয়ার ব্যবস্থা করতে পারি, কিন্তু তাই না। আমি একটা সংকল্প নিয়েছি, ভাঙড়ের মানুষের সাথে মিশেছি। ভাঙড়ের মানুষ অত্যন্ত সহজ সরল সাদাসিধে মানুষ, সে তার নিজের কাজকর্ম নিয়ে থাকে। কিছু রাজনৈতিক কারবারিরা এদের কপালে খুনোখুনি, মারামারি, বোমগুলি, পিস্তল লিখে দিচ্ছে। তাই ভাঙড়ের মানুষ যখন স্রোতের বিপক্ষে গিয়ে বিজেপি তৃণমূলের বাইনারির বাইরে গিয়ে হিন্দু মুসলমানের ট্যাপে না পড়ে আমরা আমাদের জনপ্রতিনিধি তৈরি করব, জনগণের জনপ্রতিনিধি তৈরি করব। নওশাদ সিদ্দিকের উপরে ভরসা করেছে, আব্বাস সিদ্দিকীর কথাকে ভরসা করেছে, তাই আমারও দায়িত্ব আছে। অন্য 5টা কাজ করতে পারি না পারি, এই 5 বছরে ভাঙড়ের মানুষের পরিচয় আলাদা করে রাজ্যের মানুষের কাছে বার্তা দেব, ভাঙড়ের আসল পরিচয় রাজ্য স্তরে তুলে ধরব ভাঙড়ের মানুষকে নিয়ে। তাই বারবার আমি গর্বিত হই যখন আমাকে ফোন করে, ভাইজান রক্তের প্রয়োজন, কলকাতা থেকে ফোন করছে, মালদা থেকে ফোন করছে, মুর্শিদাবাদ থেকে ফোন করছে, দিনাজপুর থেকে ফোন করছে যে আমার কলকাতায় একটা রোগী ভর্তি আছে, ইমিডিয়েট একটু রক্তের প্রয়োজন, ভাইজান ব্যবস্থা করতে হবে। তখন আমি গর্বিত হই, গর্ববোধ করি যে আমার ভাঙড়ের মানুষের কথা বলি। ভাঙড়ের মানুষই পথ দেখিয়েছে। রক্তদান উৎসব এক জায়গায় এক ভেন্যুতে 2764 জন রক্ত দিয়েছে। তারপরের বছরে টানা 10 দিন ভাঙড়ে রক্তদান শিবির করেছিলাম, 3200 জন রক্ত দিয়েছিল সারা ভাঙড়ে। তারপরে রক্তদান বছর পরের বছরে আবার এক জায়গায় এক ভেন্যুতে রক্তদান শিবির করেছিলাম, রক্তদান মহোৎসব নামে। সেখানে 3667 জন আর 3467 জন আমাদের এই রক্তদান শিবিরে করে শুধু নওশাদ সিদ্দিকীর নাম নয়, ভাঙড়ের নিজেদের কপালে যে মারামারি, হানাহানি, খুনোখুনি, ভাঙড় মানে বোম, ভাঙড় মানে পিস্তল, ভাঙড় মানে খুনাখুনি, সেটা মুছে দিয়ে ভাঙড় প্রমাণ করে দিয়েছে ভাঙড় মানে রক্তদানের গ্যারেজ, ভাঙড় মানে রক্তদাতার গ্যারেজ প্রমাণ করে দিয়েছে। এটা আমরা ধরে রাখবো, এটা আমরা ধরে রাখবো। এখানে একজন বক্তব্য দিতে গিয়ে বলছিল, এই মাটিরই ছেলে, এই ভূমিপুত্র, এই পাড়ার, যে বিবি রাইট মানে একটা ভুল বার্তা দেওয়া হয়। বিবি রাইট মানে ওরা খুনাখুনি করে, বিবি রাইট মানে বোমাবুমি, বিবি রাইট মানে হিংসা। বিবি রাইট মানে আজকের পর থেকে কি চর্চা হবে? রক্তদাতাদের জায়গা। বিবি রাইট মানে 536 জন রক্তদাতা। বিবি রাইট মানে রক্ত যোদ্ধা। বিবি রাইট মানে বোমগুলি, পিস্তল নয়। বিবি রাইট মানে সমাজ ব্যবস্থাকে একটা নতুন দিশা দেখাবে। এটাই তো আমি চাইছি। এই জন্য আমার সাথে লড়াই, শাসকের আমার সাথে লড়াই কি? দেখুন একটা কথা বলি, অন্ধকার জগতের যারা প্রাণী তারা আলোকে পছন্দ করবে? হে বলুন, বুঝে নিচ্ছেন কি বলতে চাইছি? বুঝতে অসুবিধা হচ্ছে? কেন আমাকে সহ্য করতে পারে না? আমি লোকের ফর্ম ফিল আপ করে দিচ্ছি SIR এর, রাগ হয়ে যাচ্ছে। আরে কেন ভাই? আপনি না ভোট দিলে আমি এমএলএ হতে পারতাম? আপনার ভোটের জন্য আমি এমএলএ হয়েছি, তা আমার কাজ কি হবে? আপনি আজকে আতঙ্কিত, আপনাকে আতঙ্ক মুক্ত করা। তো আতঙ্ক মুক্ত করতে গেলে আমাকে বড় বড় মঞ্চ করলে আতঙ্ক মুক্ত হবেন না, তার কাছে পৌঁছে যেতে হবে। আমি দেখবেন ছোট ছোট প্রোগ্রামে ভালোবাসি, এই বড় প্রোগ্রামে আমি নাই। আমি গোটা 200-300 লোক থাকবে, সেখানে যাব, সবাই আমাকে কোশ্চেন করবে, সবাই আমার কাছে আসতে পারবে। তাহলে 5000 লোক প্রোগ্রাম করার আমরা রাত্রে বলবো, তারপর দিন সকাল বিকেল 4টে আমাদের প্রোগ্রাম হয়ে যাবে 5000 লোকের। আমি ওতে ভয়, আমি ভালো লাগে না। আমি কোনোদিনের জন্য কোনো জায়গার লোককে অন্য জায়গায় যেতে বলি না।
ওই যে তাড়া দিই, এই যাবেন আমার সাথে, আমি একা যাবো। সেখানে গিয়ে যদি আমি বলি যদি 50টা লোক থাকে, ওই 50টা লোক তো সরাসরি আমাকে কোশ্চেন করতে পারবে, তার মনের কথা বলতে পারবে তো। আরে বিধায়ক, সরকার বিধায়ক মানে কি? ভোটের সময় আসবে, কাকা জ্যাঠা মামা ভালো আছো, সব ঠিক আছে, করে দেবো করে দেবো করে দেবো, হয়ে গেল, চলে গেল, ভোট পেয়ে গেল, 4.5 বছর গায়েব। এটা তো নয়। জনপ্রতিনিধি মানে আপনি জনগণের প্রতিনিধি, যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে আপনি মুখ। এখানে ভাঙড়ের 2.5 থেকে 3 লাখ ভোটার, 2 লক্ষ কত হাজার ভোটার, সবাই মিলে আমার স্কুলের টিচার দরকার, ভাঙড়ে একটা গার্লস কলেজ দরকার, ভাঙড়ে একটি কি বলে আপনার স্টেডিয়াম দরকার, ভাঙড়ে রাস্তাঘাটের উন্নয়ন দরকার, ভাঙড়ে এই পচা খালে যেভাবে এই আপনার লেদার কমপ্লেক্স থেকে মানে বিষ পানিটা ছেড়ে দিচ্ছে, বিষ পরিশুদ্ধ না করে ছেড়ে দিচ্ছে, এর বিরুদ্ধে বলা। সবাই 3 লাখ মানুষ গিয়ে বলতে পারবেন অ্যাসেম্বলি হাউসে? সম্ভব কি? সম্ভব নয়। সেই জন্য কি সিস্টেমে জনপ্রতিনিধি এখান থেকে একজন করে যাবে, গিয়ে এই 3 লাখ 4 লাখ মানুষের সমস্যার কথা ওখানে বলবে। যাদের সংখ্যা বেশি মেম্বারে তারা সরকারে থাকবে, যাদের সংখ্যা কম তারা অপোজিশনে থাকবে। আমাদের সংখ্যা কম সংযুক্ত মোর্চার একজন, আমি একজন অপোজিশনে আছি। যাদের সংখ্যা বেশি তারা সরকারে আছে, তাদেরকে বলবে, তারা এই কথা শুনবে, নোট ডাউন করবে, সমস্যাটা সমাধান করবে। এইটা হচ্ছে সরকার। আর আজকে সরকার কি, কে কত তোলাবাজি করতে পারবে, কে কত কাটমানি খেতে পারবে। এরা কাটমানি খেতে খেতে বাবা বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে, মায়ের হাত থেকে শাখা পালা থাকার পরেও, মায়ের সিঁদুরে কপালে সিঁদুরে সিঁদুর থাকার পরেও, মা আর কি বলে আপনার স্বামী বেঁচে থাকার পরেও মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলা খাওয়ার লোকেরা, এদের কাছ থেকে ভালো আশা করাটা আমাদের বৃথা। কিন্তু আমাদের লড়ে যেতে হবে। তো সরকারের কাজ হচ্ছে সেই, বিধায়কের কাজ এটা। তো বিধায়কের কাজ আপনার সমস্যাটা শোনা। সমস্যা শুনতে গেলে তো আপনার পাড়াতে আসতে হবে, সমস্যা শুনতে গেলে তো আপনার কাছে আসতে হবে, আপনাকে বিধায়কের কাছে অ্যাক্সেস দিতে হবে। যদি আপনাকে দূরে সরিয়ে দিই তাহলে আপনার সমস্যাটা শুনবো কি করে? এটা করি মানে অনেকে জ্বালা হয়। কার কি জ্বালা দেখার দরকার নেই। আমি আপনাদের বলবো, যদি আপনারা আমার সাথ দেন, রাজ্যের মানুষ যদি সাথ দেয়, ঠিক শুধু ভাঙড়ের জন্য অনেকে চাপে পড়ে এখন জনসংযোগে 2-4টে বিধায়ক নেমেছে, দেখেছেন তো। তো আপনারা যদি আমার সাথ দেন, 2026 আসছে, আমার সাথ রাজ্যের মানুষ যদি দেয়, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ভোটের সময় ক্যান্ডিডেটরা যখন, প্রার্থীরা যেমন ভোটে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চায় না, কাকা জ্যাঠা চাচা মামা খালা পিসি ফুফু নানা দাদি পায়ে হাত দিয়ে নমস্কার, পায়ে হাত দিয়ে দোয়া করো, আশীর্বাদ করো, করে না? তখন আপনি রাজা থাকেন। ঠিক ভোটের সময়টা একটু ভাবেন, আপনি রাজা। যদি বলেন পাটা মুছে দিতে দেবে, মুছে দেবে ভোট। এমন করে ফেলে, যদি বলেন এই জুতোটা মুছে দাও তো, তাহলে ভোটটা দেবো, হয়তো মুছেও দেবে। ক্যামেরাটা একটু, এই ক্যামেরা ফ্যামেরা কেউ করবে না, মুছে দেবে ভোটের জন্য। তখন আপনি রাজা, আরো আপনি ওকে চালাবেন, এইরকম একটা ব্যাপার। আর 4.5 বছর দেখুন, ও রাজা হয়ে যায়, আপনারা প্রজা হয়ে যান। যদি আপনি 5 বছরের জন্য রাজা থাকতে চান, চোখ কান খুলে রাখুন। 5 বছরের জন্য যদি রাজা থাকতে চান, আইএসএফ এর 7 দিন, আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী দিন আসছে, 5 বছর এমএলএ কে আপনার দ্বারে দাঁড় করিয়ে রাখবো। আর একটা কথা বলি, দুয়ারে সরকারের পরে এখন 3 মাথার মাথায় সরকার চলে এসছে, দেখেছেন তো? হ্যাঁ, 10 লক্ষ টাকা করে 3টে বুথ মিলিয়ে, নাকি একটা বুথে। তো 10 লক্ষ কোথায় গেল? সে টাকা কোথায় গেল? কি উন্নয়ন হলো ভাই কদিনে? খুব হই হচ্ছিল। যাক, এখন দুয়ারে প্রথম ছিল কোথায়? সরকার ছিল পঞ্চায়েতে, বিডিওতে। এখন ওটা নেবে কোথায় এসেছে? দুয়ারে ছিল, তাও হয়নি। এখন চাপে পড়ে 3 মাথার মোড়ে এসেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, দেখুন 3 মাথার মোড়ে বিডিও এসে উপস্থিত হয়ে গেছে। হ্যাঁ, বিডিও, জয়েন্ট বিডিও অফিসাররা সব 3 মাথার মোড়ে দাঁড়িয়ে আছে। আপনারা ঠিক যেভাবে 2021 সাল থেকে আমাদের সাথ দিচ্ছেন, 2026 সালে আপনারা শুধু সাথ দিলে হবে না, ভাঙড়ের মানুষ, রাজ্যের মানুষকে আপনারা আহ্বান করুন, তাদেরও সাথ দিতে বলুন। একটু যদি আমাদের সাথ দেয়, আমি কথা দিয়ে যাচ্ছি, ওই বিডিও অফিস আপনার বাড়ির দ্বারে উপস্থিত হয়ে যাবে। ঠেলায় না পড়লে বিড়াল, ঠেলা দিচ্ছি বলে তো উঠছে। বিরোধী তৈরি করেছিলেন বলে তো উঠছে। আচ্ছা বলুন, আপনারা যদি আমাকে বিরোধী বিধায়ক হিসেবে না পাঠাতেন, এমএলএদের মাইনে কত জানতে পারতেন? এমএলএদের মোবাইল খরচ কত জানতে পারতেন? কিচ্ছু জানতে পারতেন না। কিন্তু 1952 সাল থেকে ভাঙড়ের মানুষরা ভোট দিয়ে আসছে। 1952 সাল, স্বাধীন ভারতের কথা বলছি, পরাধীন ভারতে দিয়েছে কি বলতে পারবো না। 1937 সালে স্বায়ত্ত শাসন, ওই সময় ভোট ছিল, আমি অততে যাব না। 1952 সাল থেকে ভারত স্বাধীন হওয়ার পর থেকে ভোটিং সিস্টেম কত সালে হয়েছে? 1952 সাল থেকে শুরু হয়েছে। দিয়ে আসছেন তো, এ কথা কেউ কোনোদিন বলেছে?
তো আরো অনেক কথা আছে, আমি এখানে আরো 5 জনকে বলতে হবে। সুতরাং 2026 আছে বিজেপি তৃণমূলের বাইনারি করবে, ওসব গল্পতে গিয়ে লাভ নেই, একদম এই গল্প হবে অত ভেবে লাভ নেই। আমার বিধানসভা থেকে আমি নওশাদ সিদ্দিকীকে পাঠাবো, মিনাখা বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নওশাদ সিদ্দিকী পাঠাবো, ক্যানিং পূর্ব বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নওশাদ সিদ্দিকী পাঠাবো, ক্যানিং পশ্চিম বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নওশাদ সিদ্দিকী পাঠাবো, ওইদিকে কুলপি বলবে আমার বিধানসভা থেকে আমি একটা নওশাদ সিদ্দিকী পাঠাবো, হাড়ুয়া বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নওশাদ সিদ্দিকী পাঠাবো। ওসব ভেবে লাভ নাই, কে আসবে কে যাবে দেখার দরকার নেই। আমি আমার বিধানসভা থেকে দায়িত্ব দিয়ে নওশাদ সিদ্দিকীর মতো কাউকে পাঠাবো, যে আমার কথা আইনসভার মধ্যে তুলে ধরবে, লড়াই করবে, মাঠে ময়দানে সত্য কথা বলবে, কোনো দ্বিচারিতা করবে না। আমি আমার বক্তব্য দিতে গিয়ে আমি একদিন একটা ভুল কথা বলেছিলাম। ভুলটা কি? 4 তারিখের জায়গায় 2 তারিখ। আমি নিজের ক্লারিফিকেশন দিচ্ছি না, আমি এই ধরনের পলিটিক্স করতে এসেছি, আমি মিথ্যার আশ্রয় নেব না। 4 তারিখের জায়গায় 2 তারিখ বলেছিলাম। তারপরে দেখবেন আমি ফেসবুকে পোস্ট করে লিখে পোস্ট করেছিলাম যে না, ওইনার নামে যেটা হয়েছে ওটা 2 তারিখ নয় 4 তারিখ। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দুঃখিত, এটা লিখেছিলাম তো। আর আজকেও বলছি আমি এই পলিটিক্সটা করতে যাই, কারণ আমি মিথ্যা কথা বলে, মিথ্যা অভিযোগ দিয়ে, কাউকে মারধর করে, বোম মেরে, বুথ দখল করে আমি জিততে চাই না। মানুষ যদি সুযোগ দেয় কাজ করব, ভাঙড়ের মানুষ সুযোগ দিয়েছে, কাউকে পরোয়া করি না। তোর মমতা ব্যানার্জি রাখ, তোর শুভেন্দু অধিকারী রাখ, তোর রাখ তো রে। আমি ভাঙড়ের মানুষের ভোটে জিতে এসেছি, কারো চটি দেখিয়ে, কারো সিম্বল দেখিয়ে নয়। নওশাদ সিদ্দিকীর বড় ভাই আব্বাস সিদ্দিকী আহ্বান করেছিল ভাঙড়ের মানুষকে, আমার ভাইকে পাঠাও, তোমাদের জন্য লড়াই করবে। তাই আপনারা আমার বড় ভাইজনের কথাকে ভরসা করে আপনারা আপনাদের ছোট ভাই আমাকে পাঠিয়েছে, লড়াই করেছি না, ঘরের মধ্যে বসে আছি না, আমি স্যালেন্ডার হয়ে গেছি, আপনারাই বলুন। আমি বিধানসভার এখন এখানে যারা কথা বলি, বিধানসভার ভিতরে একটু বেশি কড়া কথা বলি আমার, বুঝতে পেরেছো? কিন্তু বিধানসভার টিভি নাই, সমস্যা এটা। বিধানসভার টিভির আওয়াজ আপনারা তুলুন তো, যে বিধানসভা টিভি চালাতে লাইভ চালাতে হবে। আমার বিধায়ক গিয়ে ওখানে ঘুমাচ্ছে না চুপ করে বসে আছে, না রাজ্য আমার বিধানসভার কথা বলছে, রাজ্যের কথা বলছে, মানুষের কথা বলছে, আমি দেখতে চাই। এই আওয়াজটা তোলা দরকার না? সব তো যখন হচ্ছে লাইভ, তাহলে লাইভ টিভি হবে না কেন? লোকসভার পার্লামেন্টের 2টো কক্ষই, রাজ্যসভা লোকসভা 2 জায়গায় লাইভ টিভি, অনেক বিধানসভায় লাইভ টিভি। পশ্চিমবাংলায় কেন হবে না? হবে না কেন ভাই? ডাল মে কুছ কালা হ্যায়। আমি তো বলছি 2026 সালের আগেরা করবে না। আর 2000 যদি আমার পিরিয়ডে মানে 21 থেকে যদি হতো, আমাকে গলা ফাটাতে লাগতো না, আমি ঘরে গিয়ে চুপচাপ ঘুমাতাম। আর আপনারাই বলতেন যে নওশাদ সিদ্দিকী ছাড়া গতি নাই, কারণ ওখানের মধ্যে দাঁড়িয়ে আমি ফলের দাম বাড়ছে কারণ তার যেমন আওয়াজ তুলি, দলিতের ফেক সার্টিফিকেট, আদিবাসীর জন্য আওয়াজ তুলি, মুসলিমদের জন্য আওয়াজ তুলি, শিক্ষার জন্য আওয়াজ তুলি, স্বাস্থ্যের জন্য আওয়াজ তুলি, কৃষকদের জন্য আওয়াজ তুলি, মৎস্যজীবীদের জন্য আওয়াজ তুলি, চা বাগানের মানুষের জন্য আওয়াজ তুলি। ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে। ভাঙড়ের ছেলে মেয়েরা প্র্যাকটিস করতে যায়, শর্ট লেগে যেতে হচ্ছে, অত দূর হয়ে যাচ্ছে, এখানে উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে। ভাঙড়ে আর একটা কলেজ চাই, গার্লস কলেজ চাই, ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান চাই, ভাঙড়ের রাস্তাঘাট, ভাঙড়ের পচা খাল, ভাঙড়ের এই লেদার কমপ্লেক্সের যে দুরবস্থা, এখানে যে আপনার পিউরিফাই না করে যে পানিগুলো বাইরে ছাড়ে, বিশেষ করে নারায়ণপুর অঞ্চলের মানুষের সব থেকে বেশি ক্ষতি হয়। এই বিষয়গুলো গিয়ে আমি তুলছি। আপনি জানেন আপনার বিধায়কের কাজ কি? আমি তো শাসকে নেই, আপনার সমস্যাটা আমি তুলে ধরবো, আপনার মুখ, এই 3 লক্ষ মানুষের মুখকে বিধায়ক। তো আমি এগুলো বলছি না ঘুমাচ্ছি, সেটা দেখতে হবে বড় জিনিস, সেটা হচ্ছে কি হচ্ছে না জানতে পারতেন। কিন্তু বিধানসভা টিভি চালায় না, সেই কবে বই আকারে প্রিন্ট হয়ে আসবে সে। কিন্তু এই দাবিটা আমাদের প্রত্যেকটা পশ্চিমবাংলার নাগরিককে বলবো, যদি আমার ভিডিও শুনতে থাকেন, শুনবেন, তাহলে আওয়াজ তুলুন যে আপনার বিধায়ক আপনার কি করছে জানা দরকার। আপনার আইনসভায় কি চলছে জানাবেন না, শুধু বিজেপি তৃণমূলের নাটক চলছে, ওর মধ্যে ওরা নাটক করে, সময়টাকে নষ্ট করে, স্লোগানিং করে সময়টাকে নষ্ট করে। ওটা সময় নষ্ট করার জায়গা নয়, ওটা পশ্চিমবাংলার আইন তৈরি হওয়ার জায়গা। পশ্চিমবাংলার মানুষ কিভাবে ভালো থাকবে, হসপিটালে কিভাবে গেলে ট্রিটমেন্ট হবে, স্কুলে গেলে কিভাবে টিচার পাবে, গণপরিবহনের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে। সরকারি বাস কি করে বাড়বে, কৃষকের গড় আয় কি করে বাড়বে, চা বাগানের শ্রমিক তাদের মিনিমাম ওয়েজেস কিভাবে ঠিক হবে, বিড়ি শ্রমিক থেকে শুরু করে লেদার কমপ্লেক্সের শ্রমিক থেকে শুরু করে রাজ্যের মানুষ কিভাবে ভালো থাকবে, তার ওখানে আলোচনা হওয়া দরকার। তার পরিবর্তে ওখানেও রাজনীতি হচ্ছে, শুধু স্লোগানিং করে সময় নষ্ট করে দেওয়া হচ্ছে। তাই আমাদেরকে 2026 আসছে, রেডি হতে হবে। আমার বিধানসভা থেকে আমি নওশাদ সিদ্দিকীকে পাঠাবো, সেটাই যে যার বিধানসভার মানুষকে আওয়াজ তুলতে হবে। কে বিজেপি কাটকানোর দায়িত্ব, তৃণমূলকে আনার দায়িত্ব আমার পূর্বপুরুষেরা সেই করে আসছে 1952 সাল থেকে। পেলাম কি আমরা? কি পেয়েছি বলে?
নেতার ছেলে নেতা হয়েছে আর তামান্নার মতো ফুটফুটে সন্তানকে বোম মেরে মেরে দিয়েছে। আর নেতার ছেলে নেতা হয়েছে, রাজ্জাক খাঁ শাসক দলের নেতা, তাকে আবার এরাই খুন করেছে। আর আমাদের মঈনুদ্দিনকে, হাসানকে, রেজাউলকে খুন করেছে। আমরা কি পেয়েছি? তাহলে আমাদের কি হতে হবে? নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের ভালো বুঝতে হবে। মমতা ব্যানার্জি যদি তার ভাইপোর ভালোর জন্য বারবার দিল্লিগামী ফ্লাইট ধরতে পারে, তাহলে আমরা আমাদের ভাইপোর জন্য, আমাদের ভাতিজার জন্য, আমার পাড়ার মানুষের জন্য আমাদেরকেও বুঝতে হবে এবার। আর আর অন্যের ভাইপোর কথা ভেবে লাভ হবে না, আমার ভাইপোর কথা। আমরা সবাই যদি নিজের ভাইপোর কথা ভাবি তো হয়েই গেল। আমার পাশের বাড়ির ভাইপোটাও তো সে তার কাকা তার কথা ভাববে, তার চাচা তার কথা ভাবে। আপনি যদি আপনার ভাইপোর কথা ভাবেন সবাই মিলে, তাহলে আপনার পাশের বাড়ির যে আছে ওই একটা ভাইপো আপনার সম্পর্কে, কিন্তু সে তার চাচা তার ভাইপোর কথাটা ভাবুক না। শুধু মমতা ব্যানার্জি তার ভাইপোর কথা ভাববে আর আমরা আমাদের ভাইপোর কথা ভাবলেই দোষ। এটা বন্ধ করতে হবে। গতকালকে এসএসসি রেজাল্ট বার হয়েছে, পুরো নাটক হয়েছে। যারা ফ্রেশার, যারা নতুন এক্সাম দিল, তারা 70 নম্বর মনে হয়, 60 না 70, 60-এ 60 পেয়েছে। 60-এ 60 পাওয়ার পরেও তারা এলিজেবল হলো না, মানে চাকরি বিক্রি হলো, কোর্টের মাধ্যমে রিজেক্ট করানো হলো, আবার তাদের মধ্যে থেকে ধরে মমতা ব্যানার্জি ঢুকিয়ে দেওয়ার লাইন হচ্ছে। তাহলে 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করানোর কি দরকার? আপনারা অবাক হবেন, টোটাল 70 নম্বরের পরীক্ষা আর কাট অফ রেখেছে 76। 70 নম্বরের পরীক্ষা, কাট অফ 76। আমরা এতদিন শুনেছি 70 নম্বরের পরীক্ষা হলে কাট অফ কি রাখে 65, 60, 65 যারা পাবে ইন্টারভিউতে ডাক পাবে, এই ধরনের। ওদের 70-এর টোটাল পরীক্ষা হয়েছে কত? কাট অফ 76। মানে চাকরি দেব না, আবার দুর্নীতি করব। তাই আপনার আমার বাড়ির ছেলে চাকরি পাচ্ছে না, সিস্টেমটা ভুল হচ্ছে। সিস্টেম ঠিক করার জন্য আপনাকে আমাকে সরকার তৈরি করতে হবে। এতদিন আপনি আমি ভুল লোককে সরকারে বসিয়েছি, এবার আপনাকে আমাকে দায়িত্ব নিয়ে সঠিক লোককে সরকারে বসাতে হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই বক্তব্য এখানে শেষ হলো। আচ্ছা, আমাদের বুথের যারা সভাপতিরা আছে এটাকে সরিয়ে দাও তো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।